স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। পরাজয়ের বৃত্ত যেন এক ঘন অন্ধকার রাত, আর সেই বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে নিজেদের শেষ ম্যাচটাও হেরেছে হাভিয়ার কাবরেরার শিষ্যরা। সিঙ্গাপুরের মাঠে হামজা চৌধুরীদের হার 1-0 ব্যবধানে। ম্যাচ রিপোর্টে বিস্তারিত। ফার্স্ট হাফের অন্তিম সময় সিঙ্গাপুরের বিপক্ষে 1-0 পিছিয়ে বাংলাদেশ। স্বাগতিকদের ডি বক্সের দিকে এক পাগলা দৌড় দিলেন ফাহিম, কিন্তু মাটিতে শুয়ে থাকা সিঙ্গাপুরের ডিফেন্ডারের কুনুয়ের সাথে লেগে পড়ে গেলেন। বলও গেল, গোলও গেল। পেনাল্টির আবেদন করেও রেফারির কাছ থেকে সেটা আদায় করা গেল না। পরের রিপ্লেতে দেখা গেল সেই ঘটনার মধ্যে পেনাল্টি পাওয়ার মতো অত বড় কিছু ছিলও না। তারপর ম্যাচের শেষ দিকে স্বাগতিকদের ডি বক্সে আরেকটা জটলা, তার মধ্যে মিলে গেল বলটা। কেবল জালে জড়াতে হবে কয়েক গজের ব্যাপার, কিন্তু হলো না। মিস, মিস এবং মিস, এমন অগণিত মিস করে হতাশায় পুড়েছে হামজা বাহিনী। আরও একবার ওরা বাড়ি ফিরছে পরাজয়ের তেতো স্বাদ নিয়েই। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মঙ্গলবার অ্যাটাকিং থার্ডে 3 জনকে রেখেই খেলালেন কাবরেরা। তবে সবাই মিলে অ্যাটাকের সময় ওপরে ওঠা আর তাল মিলিয়ে ডিফেন্সে নেমে আসার সময় প্রতিপক্ষের সাথে গতিতে পরাস্ত হয়েছে বাংলাদেশ। তার মানে অ্যাটাকিং থার্ডে একজন রাকিব হোসেনের অভাব টের পাওয়া গেছে কড়াইগন্ডায়। ম্যাচের 14 মিনিটে অনেকটা ফাঁকায় বল পেয়েছিলেন সমিত সোম, তবে সেটা ঠিকঠাক টার্গেটে রাখতে পারেননি। 31 মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাক এসে আছড়ে পড়ে বাংলাদেশের দুর্গে। প্রথম কিকটা গোলকিপার মিতুল মার্মা সেভ করতে পারলেও দ্বিতীয়বারের চেষ্টায় ঠিকই বল জালে পাঠিয়ে দেয় সিঙ্গাপুর। স্বাগতিকদের হয়ে গোল করেন মিডফিল্ডার হ্যারিস স্টুয়ার্ট। গোল পেতে মরিয়া ছিল বাংলাদেশ। কাবরেরাও দুই উইং থেকে ফাহমিদুল আর মোরসালিনকে তুলে নেন, নামান মিরাজুল আর বিশ্বনাথ ঘোষকে, কিন্তু তাতেও কাজের কাজ হয়নি। ম্যাচের 79 মিনিটে হামজার দারুণ ক্রসে জায়গা মতো বল পেয়ে যান বদলি নামা মিরাজুল। শট নিয়েছিলেনও, কিন্তু বলটা ফেরে ক্রসবারে লেগে পোড়া কপাল বোধহয় একেই বলে। ভিয়েতনাম ম্যাচের মতো বাংলাদেশের ডিফেন্সিভ মিড হামজা চৌধুরী সারা মাঠ দৌড়েও ফল বদলাতে পারেননি ম্যাচে। তবে আউটার ডি বক্সের কাছে তার সার্ভিস না থাকলে বাংলাদেশকে হয়তো হজম করতে হতো আরও কয়েকটা গোল। শেষ বেলায় সাদউদ্দিন আর তারেক কাজী হলুদ কার্ড দেখেছেন। আপাতত তা নিয়ে টেনশন নেই। বাংলাদেশের এশিয়ান কাপ কোয়ালিফায়ার যাত্রা রেফারির এই শেষ বাঁশি দিয়েই শেষ হলো। আর কবে ওরা এক হবে, খেলবে ন্যাশনাল টিমের হয়ে, তা আপাতত অজানা। খালিদ জামিল, একাত্তর। সিঙ্গাপুরে মন খারাপের গল্প লিখেছে বাংলাদেশ। চোখে চোখ রেখে লড়াই করেছে ঠিক, গোলের খেলা ফুটবলে আসেনি গোল, মেলেনি জয়। তাতে যেমন আছে আফসোস, তেমনি আছে প্রাপ্তিও। হামজা সমিতরা দেখছেন বাংলাদেশের ফুটবলের প্রবল সম্ভাবনা। এশিয়ায় এখন নতুন পরাশক্তির নাম হয়ে উঠেছে এই বাংলাদেশ। তাতে জয় পরাজয়ে কিছুটাই খাটে না, লড়াইটা যেন আসল। সিঙ্গাপুর থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। এই মঞ্চে বাংলাদেশ যেভাবে দাপট দেখিয়েছে সেটা কিন্তু একটা সম্ভাবনার কথাই বলে। স্কোর লাইনটা হয়তো বা বলবে বাংলাদেশ হেরে গেছে, কিন্তু দর্শকদের মন, দর্শকদের হৃদয় জয় করেছে হামজা চৌধুরীরা। অনেক চান্স ক্রিয়েট করছে, কিন্তু আলটিমেটলি আসলে ব্যাড লাক বলবো। শুধু কি ম্যাচটাই ব্যাড লাক নাকি পুরো এশিয়ান কাপটাই ব্যাড লাক? সব মিলিয়ে আমি বলতে চাই খুবই ভালো পারফর্ম করছে। আমরা সবগুলো ম্যাচ আমরা ভালো খেলেছি, কিন্তু আনফরচুনেটলি আমাদের রেজাল্টগুলো মানে প্রত্যাশা মতো আসতেছে। লাক ফেভার করে নাই, বাট ফুটবলে there's a saying you make your own luck, but you know right now the luck isn't falling on our side, বাট আমি আশা করি যে লাকটা আমাদের সাইডে আসবে। এই ম্যাচটা হারার পরও দর্শকরা খুশি। সো আপনি কি মনে করছেন যে সিঙ্গাপুরের চাইতে বাংলাদেশ বেশি ডমিনেট করে খেলেছে? আই থিঙ্ক সো। তুমি যদি এই ম্যাচটা দেখো, 80% অফ খেলা আমাদের বাংলাদেশ ফ্যান আমাদেরকে সাপোর্ট করতেছিল। আমরা যেভাবে সাপোর্ট পেয়েছি, আমরা যেভাবে খেলছি, জাস্ট মেবি 10-20 মিনিটস আমরা ম্যাচটা হারছি, একটা গোল যে পেয়েছে। সো ঠিক আছে, আর কি করবো, তাই না? উই হ্যাভ টু মুভ অন। এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ওই সিঙ্গাপুর ফ্যানদেরকে মোটামুটি চুপচাপ করে রাখছি, আর আমাদের বাংলাদেশ ফ্যান চিয়ার করছে বিকজ একটা রিজন আমরা ম্যাচটা কন্ট্রোল করছি। half the team খালি বাংলাদেশের লিগে খেলে, কোনো ফ্যান নাই, অন্য আইয়া 20,000-30,000 মানুষের সামনে খেলে, অত ব্রেভারি লিয়া। So there's big leaps. So like I said, inshallah in the 2027 campaign. এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ 6টা ম্যাচ খেলেছে, তাতে হয়তোবা ভালো ফলাফল আসেনি। তবে দেশের মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়া, যেটা সমিত সোম নিজেও স্বীকার করছেন। তবে আছে আফসোস, বাংলাদেশের বেশ কিছু জায়গায় যদি পরিবর্তন আনা যায় তাহলে এই দলটা ভবিষ্যতে এশিয়াতে রাজত্ব করতে পারবে।
সব 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 পার্টস অফ দ্য গেম ইমপ্রুভ করতে হবে। ভিয়েতনামে দেখছি সেট পিসেস, এখানে দেখছি যদি গোল কনসিড করতাম না, এখানে দেখছি যদি গোল করতে পার সব কিছু বলতে পারি। আমাদের যদি একটা নাম্বার 9 থাকতো, এটা বড় একটা নাম্বার 9 ফানদের মধ্যে, বাট আমাদের নাই। সো আমাদের শিখতে হবে আমরা কিভাবে নাম্বার 9 ছাড়া কিভাবে স্কোর করতে পারি। আমাদের তাও ভালো খেলোয়াড় আছে, অনেক তাড়াতাড়ি খেলোয়াড় আছে। ফাহিম, রাকিব যে বাসায় আছে, ফাহমুদুল খুব ভালো করছে আজকে, মিরাজ, মোরসালিন, আর ওইটার জন্য কোচ ওইভাবে খেলতেছে। আমাদের তো নাম্বার 9 নাই। জাস্ট বিকজ তোমার নাম্বার 9 নাই ডাজন্ট মিন আমরা জিততে পারবো না ম্যাচ। আমাদের অ্যাডাপ্ট করতে হবে, আমাদের আরও সলিউশন খুঁজতে হবে, আর তাও আমরা আজকে অনেক সলিউশন পেয়েছি বড় নাম্বার 9 ছাড়া। সো এটা থেকে শিখতে হবে, ওইটার দিকে দেখতে হবে কিভাবে গোল দিতে পারবো যদি নাম্বার 9 নাই আমাদের। হোপফুলি একদিন থাকবে আমাদের বাংলাদেশ ফুটবল। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার পর থেকে দর্শকদের প্রত্যাশা অনেকখানি বেড়ে গেছে। বাংলাদেশও দারুণ ফুটবল খেলেছে, তবে হামজা নিজেও অনেকটা হতাশ এই জায়গাটায় যে ফলাফল আসছে না, কারণ দিন শেষে সবাই ফলাফল খুঁজবে। তবে হামজা আবার এই জায়গাটায় খুব বেশি খুশি যে দর্শকরা বারবার বাংলাদেশের পাশে থাকছে, অর্থাৎ বাংলাদেশকে সবাই এখন বিশ্বাস করছে, ম্যাচ হেরে গেলেও বাংলাদেশকে সাপোর্ট করছে। দিন শেষে বড় পাওয়াটা হচ্ছে ভালো একটা ফুটবল খেলা। আমরা ডিসঅ্যাপয়েন্টেড ফিল করতেছি বিকজ আমরা ইমপ্রুভ করছি, খুব ইমপ্রুভ করছি, বাট আমরা রেজাল্ট পাইতেছি না। ইনশাল্লাহ রেজাল্ট পাইতেছি, আমরা খালি হইতেছি আস্তে আস্তে করে আইব আর দেখতে পারবো আমরা অন্য আইয়া এরা হোম স্টেডিয়াম আইয়া আমরা অত ভালো খেলছি। আমরা একবারে লাস্ট পিস ফিক্স করিয়া ইনশাল্লাহ 2027 ক্যাম্পেইনও জিততে পারবো। এই ভালো ফুটবল খেলাটাই হয়তো বা একটা সময় রেজাল্ট এনে দিবে। হাসান সজীব, 71, সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়াম, সিঙ্গাপুর। শেষ হইয়াও যেন হচ্ছিল না হাভিয়ার কাবরেরার যুগ, তবে চুক্তির মেয়াদ অনুযায়ী শেষ বাঁশিটা বেজে গেছে এই স্প্যানিয়ার্ডের। সিঙ্গাপুরের বিপক্ষে হার দিয়ে বাংলাদেশ শেষ করেছে এশিয়ান কাপের বাছাই পর্বটা, আর সেই ম্যাচ শেষে কাবরেরার বিদায় সুরটা আরো জোরালো হয়েছে। আবু নাইমের রিপোর্ট। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে বড় দেশ। হাভিয়ার কাবরেরার প্রসঙ্গটা উঠলে প্রশ্ন চলে আসে, আসলেই কি ব্যক্তির চেয়ে দল বড়, নাকি কাবরেরাই উঠে গেছেন দলের ঊর্ধ্বে? চুক্তির মেয়াদ তো বলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটাই কাবরেরার শেষ অ্যাসাইনমেন্ট, আর সেখানেও হেরেছে বাংলাদেশ। প্রশ্নটা তাই জোরদার হচ্ছে, হারের পর হার যার আমলে সেই কাবরেরাকে কি এবার বিদায়টা দেয়া হবে, নাকি বাড়বে চুক্তির মেয়াদ? নতুন কোচ কে হবে তা নিয়ে খুব বেশি গুঞ্জন শোনা যাচ্ছে না। কাবরেরার ব্যাপারেও কংক্রিট খবর নেই। চুক্তি বাড়ানোর প্রশ্নটা তাই চলেই আসে, তবে যাকে নিয়ে এত আলোচনা তার ভাবনাটাই বাকি। Let's see what happened, no? হ্যাঁ, এখনো অনেক সময় আছে চিন্তা করার। যেই দায়িত্বে আছে তার সঠিক সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। এখন বাংলাদেশ উন্নতি করছে, আমার মনে হয় এই দলটিকে বিশ্বাস করা উচিত। বেশ কিছু তরুণ প্লেয়ার আছে দলে। The right decision and to কাবরেরার আমলে বাংলাদেশের ভালোর চেয়ে মন্দের দিকটাই বেশি। ভারতের বিপক্ষে ওদের মাঠের ড্র আর ঘরের মাঠে জয়, সাফল্য বলতে সাম্প্রতিক সময়ে এটাই কাবরেরা দেখাতে পারবেন। তবে সেটি কি টিকে থাকার জন্য যথেষ্ট হবে? দলের উন্নতি বলতে ও দেখাবেনটাই বাকি। যার নিত্য সঙ্গী হার, সেই কাবরেরার বিদায় ঘণ্টা বাজানোটা কি এতটাই কঠিন, নাকি পাওয়া যাচ্ছে না ওর যোগ্য উত্তরসূরি? ঘাটতিটাই বা আসলে কোথায়? কাবরেরাকে সরিয়ে রিস্ক নিতে চায় না ম্যানেজমেন্ট? নানান প্রশ্ন তো আসে, কিন্তু উত্তরটা দেবে কে? হামজা, শমীদ, জায়ান কাজেমদের মতো কোয়ালিটিফুল ফুটবলারদের সাথে মানিয়ে নিতে বাংলাদেশ দলের দরকার হাই প্রোফাইল কোচ, যেখানে হাভিয়ার কাবরেরার অভিজ্ঞতা কেবল একাডেমি লেভেলে কোচিং করানো। এমন একজন কোচ দিয়ে ভবিষ্যতের সুলিভান ব্রাদার্স, স্যামুয়েলদের মতো তারকাদের নিয়ে দল সাজানোর পরিকল্পনা কতটা যৌক্তিক? টানা 4 ম্যাচ হারায় কোচ অটো আদ্যকে ছাঁটাই করেছে ঘানা। বাংলার হাভিয়ার কাবরেরাকে বিদায় করতে ঠিক কয়টা ম্যাচ লাগাতার হারতে হবে? এটাই কি মোক্ষম সুযোগ না? আবু নাইম, 71। বড়রা না পারলেও এবার ছোটদের বড় মঞ্চের অগ্নি পরীক্ষা জয়ের চ্যালেঞ্জ। এফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য বাটলার শিষ্যদের। আফিদা, স্বপ্না, সাগরিকারা কোচের ভরসার নাম। থাইল্যান্ডের থাসমাত স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় মাঠে গড়াবে ম্যাচটি। তাজিন খন্দকারের রিপোর্ট। আকাশটা এখানে একদম অন্যরকম। থাইল্যান্ডের বাতাস বলছে গল্পটা আজ কেবল ফুটবলের নয়, আত্মপরিচয়ের। প্রথমবারের মতো এএফসি উইমেন্স অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের মূল মঞ্চে উড়বে লাল সবুজের পতাকা। সামনে দাঁড়িয়ে এশীয় ফুটবলের 3 দানব, চায়না, থাইল্যান্ড আর ভিয়েতনাম। এই অসম সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের এক ঝাঁক স্বপ্নচারী কিশোরী আর তাদের সারথি ইংলিশ মাস্টারমাইন্ড পিটার জেমস বাটলার।
পরিসংখ্যানে চোখ বুলালে শিউরে উঠবে বুক। চায়না 2006 সালের সাবেক চ্যাম্পিয়ন, থাইল্যান্ড যাদের আছে সেমিফাইনালের গৌরবময় ইতিহাস। ফিফা র্যাঙ্কিংয়ের 61 ধাপের ব্যবধানটা যেন এক সুউচ্চ পাহাড়, কিন্তু এই পাহাড় টপকানোর সাহসটাই তো বাঙালির ডিএনএতে। পিটারের চোখে বড় কোনো ট্রফির আকাশ কুসুম স্বপ্ন নেই, আছে বাস্তবের জমিনে দাঁড়িয়ে লড়াই করার জেদ। তিনি হার মানার আগে হারতে শেখাননি আফিদা প্রীতিদের। ডিফেন্সে ক্যাপ্টেন আফিদা, নাসরিন মূল চালিকা শক্তি, মাঝমাঠে সেনানী স্বপ্না রানী, ইতি খাতুনরা, আর আক্রমণ ভাগে সাগরিকা তানিয়াদের ওপর আছে পূর্ণ আস্থা। আমরা এখানে শিখতে এসেছি। সিনিয়র এশিয়ান কাপের ব্যর্থতা আমাদের বড় শিক্ষা দিয়েছে। আমি চাই মেয়েরা ভয় না পেয়ে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলুক। সাফের আঙিনা আর এএফসির মঞ্চ এক নয়, এখানে প্রতিদ্বন্দ্বিতাটাই আসল। উৎসবের আনন্দ বিসর্জন দিয়ে ঈদের মায়া তুচ্ছ করে গেল 22 মার্চ থাইল্যান্ডে পা রেখেছিল এই অপরাজেয় কন্যারা। ভারত আর জর্ডানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়া, ভিডিও অ্যানালাইসিসে প্রতিপক্ষের প্রতিটি মুভমেন্ট কাটাছেঁড়া করা থাইল্যান্ড বধের ব্লু প্রিন্ট এখন তৈরি। অস্ট্রেলিয়ার মাটিতে সিনিয়রদের হারের দগদগে ক্ষত এখনো মোছেনি, কিন্তু সেই তিতা স্বাদটাই এখন বাটলারের তুরপের তাস। 10 থেকে 12 জন অভিজ্ঞ তরুণী এখন রণক্ষেত্রের প্রধান সেনাপতি। আমি অনূর্ধ্ব 20 দলের 10 থেকে 12 জন তরুণ খেলোয়াড়কে সিনিয়র এশিয়ান কাপে নিয়েছিলাম, কারণ তারা জাতীয় দলের কার্যক্রমের সঙ্গেই ছিল। সবচেয়ে বড় কথা হলো এএফসি এবং সাফের মান সম্পূর্ণ আলাদা। এএফসি হলো সেই জায়গা যেখানে আপনি খেলতে চাইবেন। সিনিয়ররা যে পারফরমেন্স দেখিয়েছে তা আমাদের ভালো অবস্থানে রাখবে। এই লড়াইটা কেবল থাইল্যান্ডের বিরুদ্ধে নয়, লড়াইটা নিজের সামর্থ্য প্রমাণেরও। স্বাগতিকরা 2004-এর পর আর পেরোতে পারেনি গ্রুপ পর্বের বৈতরণী। এই দুর্বলতাটাই এখন বাংলাদেশের আত্মবিশ্বাসের মূল চালিকা শক্তি। তাজিন খন্দকার, 71। মোহামেডান ক্লাবের হারানো জৌলুস ফিরিয়ে আনতে শক্ত দল গড়তে এক মঞ্চে দেশের গণ্যমান্য ব্যক্তিরা। মঙ্গলবার ক্লাবটার নবনির্বাচিত পরিচালনা পরিষদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বেশ কজন মন্ত্রী, এমপি উপস্থিত ছিলেন। সবাই সাদা কালো শিবিরের সমর্থক, মাঠে দেখতে চান প্রিয় দল মোহামেডানের দুর্দান্ত খেলা। সাইফুল উপগের রিপোর্ট। ক্লাব এখন নিরাপদ। বরকতুল্লাহ বুলুকে সভাপতি করেছেন, তার নামের সাথেই বরকত আছে, ইনশাল্লাহ মোহামেডানের বরকত হবে। হারিয়েছে জৌলুস, ট্রফির শোকেসে যেন ধুলো জমে গেছে। সাদা কালো শিবিরে প্রাণ ফেরাতে দক্ষ সংগঠক আর শুভাকাঙ্ক্ষীরা এক হয়েছে। এবার বুঝি কোটি কোটি ভক্তের প্রিয় ক্লাব ঢাকা মোহামেডান পাবে সঠিক দিশা, তাদের থাকবে সাফল্য জেতার নেশা। ঐতিহ্যবাহী ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে কে নেই? এমপি, মন্ত্রী থেকে সাবেক তারকা খেলোয়াড়রা। মতিঝিলে দামি ফ্রেম, দারুণ মিলন মেলা। ছোটবেলায় যখন রেডিওতে খেলা শুনতাম তখন এই মোহামেডান ক্লাবের খেলা শুনেছি, আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের এবং কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাব। সারা দেশের তরুণরা যেন বিভক্ত মোহামেডান এবং আবাহনীর মধ্যে। আমি সেই তরুণদের মধ্যে একজন ছিলাম সেই সময় 79-78-এ, যে মোহামেডানকে সমর্থন করা শুরু করেছিলাম। সেই 94 আমি তখন জুনিয়র গোলকিপার হিসেবে এই মোহামেডান ক্লাবে খেলার সৌভাগ্য আমার হয়েছিল। সেই থেকে আমার পথ চলা। ছাত্র জীবন থেকে মোহামেডান সমর্থক ছিলাম, কর্মকর্তা হব চিন্তাও করি নাই। চরম দস্যে যখন মাত্র বিয়ে করেছি, নিজের চাল চুলের ব্যবস্থা নাই, তখন এই মোহামেডান ক্লাবের দায়িত্ব একদিন রাতে আমার কাছে আসে 75-এর দিকে। ঢাকা মোহামেডানকে শক্ত ও পেশাদার ক্লাবের রূপ দেওয়ার দায়িত্বে খেলাপ্রিয় সংসদ সদস্য ও অভিজ্ঞ সংগঠক বরকতুল্লাহ বুলু। মোহামেডান ক্লাবের দীর্ঘদিনের যে আশা, এখানে একটি বহুতল ভবন হবে, মোহামেডান ক্লাব নিজ পায়ে দাঁড়াবে। আমি মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে অনুরোধ করব, এখানে অনেক মন্ত্রীরাও আছেন, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মোহামেডান ক্লাবের আমরা একটি দাবি নামা নিয়ে উনি এবং প্রধানমন্ত্রীর কাছে যাব। উনি আমাদের সহযোগিতা করবেন, বোর্ড অফ ডাইরেক্টর সবাই থাকবে। আমার মনে হয় তখনই
এইটি ফয়সলা হয়ে যাবে। শুধু ঢাকা মোহামেডান দাপট দেখালেই চলবে? ঢাকা আবাহনী পিছিয়ে পড়লে খেলা হবে ম্যারমেরে। তাই ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত চায় বিএনপির এই নেতারা। সেই আহ্বানী ক্লাবে গিয়ে আমরা এখানে দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। খেলার মাঠে আমরা প্রতিযোগিতা দেখতে চাই, সুস্থ প্রতিযোগিতা দেখতে পাই। আমরা ওই দৃশ্য দেখতে চাই যে মোহামেডান ক্লাব আর আবাহনীর খেলা ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে হচ্ছে আর বাইরে মারামারি করছি আমরা। মাঝে লম্বা সময় দর্শকদের হতাশ করেছে মোহামেডান ক্লাব। নয়া কমিটির তেলেসমাতি দেখার অপেক্ষায় সবাই। সেই মোহামেডান এখনও তার অস্তিত্ব ধরে রেখেছে, ভবিষ্যতে উত্তর ক্রমবর্ধমানভাবে সে তার এই সুনামকে সে ধরে রাখতে পারবে। ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, যেইটাই দল গঠন হোক না কেন, ভালো দল গঠন হবে। এবং মোহামেডান ক্লাবে এখন থেকে চ্যাম্পিয়ন দল গঠন করার জন্য টিম করা হবে। সাইফুল রূপক, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।